যে দিল শিক্ষা তোমায় আজ সেই খাচ্ছে মার। নিয়োগ দুর্নীতিতে চাকরি হারালো 26,000। সমাবেশে দাঁড়িয়ে সিএম দিল ঢপের প্রতিশ্রুতি ভুরি ভুরি। এ রাজ্যে আগেও হয়েছে, আবারও হবে। স্বাস্থ্য, শিক্ষা আর চাকরি খাতে চুরি। 2016 এসএসসি পুরো প্যানেলই বাতিল করল সুপ্রিম কোর্ট। চাকরি গেল 25,752 জনের। হাইকোর্টের রায়কে মান্যতা সর্বোচ্চ আদালতে। আজকে আমি আমার পড়ায় ঘুরতে পারতাম না, সবাই বলে এটা চোর এসেছে। দিনটা ছিল 3 এপ্রিল 2025। গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের টনক নড়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক ও বিতর্কিত রায়, যেখানে একসাথে প্রায় 25,753 জন সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীর রাতারাতি চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। কারণ শোনা যায় যারা লাস্ট 10 বছর ধরে এই রাজ্যের হায়ার সেকেন্ডারি অবধি স্টুডেন্টদের শিক্ষা দিয়েছে, তারাই নাকি তাদের চাকরির পরীক্ষায় কেউ সাদা ওএমআর শিট জমা দিয়েছিল, কিংবা কেউ এক্সাম না দিয়ে কিছু নেতা মন্ত্রীকে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে এই চাকরি পেয়েছিল, কিংবা কাউকে আবার অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দিয়ে চাকরি দেওয়া হয়েছিল। এখন ধরুন আপনি রাতারাতি খবর পেলেন যে এতদিন ধরে যারা আপনার সন্তানকে শিক্ষা দিয়ে এসছে তারা আসলে শিক্ষকতা করার যোগ্যই না, তাহলে আপনি কি করতেন? যেখানে লাস্ট কয়েক বছর ধরে এই দুর্নীতির তদন্তে উঠে এসছে শাসক দলের বড় বড় নেতা মন্ত্রীর নাম এবং অভিযোগ, যেখানে আমরা সবাই দেখেছি যে 22শে জুলাই 2022 সাউথ কলকাতার নাকতলা থেকে কিভাবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে প্রায় 21 কোটি টাকা এবং টালিগঞ্জে তার বান্ধবীর বাড়ি থেকে প্রায় 29 কোটি টাকা উদ্ধার হয়েছিল, যার জেরেই সেই দিন মাঝরাতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং যার জেরেই 1 বছর আগেই মানে 22শে এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট 2016 এসএসসি প্যানেল পুরো বাতিল করার সিদ্ধান্ত জানায়। বাট সাধারণ মানুষের মাথা তখন গরম হয় যখন শোনা যায় যে ওই 26,000-এর মধ্যে প্রায় 8,000 জন ছাড়া বাকি সবাই যোগ্য চাকরি প্রার্থী ছিল এবং এই দুর্নীতির কারণে তাদের চাকরিও চলে গেল। আর তাই লাস্ট কয়েক বছর ধরে এই সরকারি চাকরিতে এত দুর্নীতি দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে যেখানে এসএসসির কাছে এক্সামের ওএমআর শিট থেকে শুরু করে সমস্ত বাকি ডকুমেন্টস ছিল, তারা সেই ডেটা তদন্তকারীদের দিয়ে সাহায্য না করে উল্টে সমস্ত নথি ডিস্ট্রয় কেন করে দিল? কিংবা তারা যখন জানে যে কে যোগ্য আর কে অযোগ্য, তাহলে তারা সেই লিস্ট কোর্টে দিল না কেন? সেটা কি শুধুমাত্র এই শাসক দলের বড় বড় নাম এই দুর্নীতির সাথে জড়িত সেই কারণে? আর কেনই বা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সমাবেশে গিয়ে যোগ্যদের সাথে অযোগ্যদেরও আশ্বাস দিচ্ছেন? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর বেশ কয়েকদিন ধরে রিসার্চ করার পর আমি শাসক দলের যে সত্যগুলো খুঁজে পাই সেটা শুনলে তুমিও রীতিমতো ভয় পেতে বাধ্য। তাই এই ভিডিওতে 2016 এই এসএসসি দুর্নীতির সমস্তটাই ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করব। তাই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। আর ভিডিও শুরু হওয়ার আগেই বলে দিই যে আমি এই ভিডিওতে কোনো দলের হয়ে কথা বলছি না বা কোনো দলের প্রতি আমার কোনো পার্সোনাল সমস্যা নেই। যে সমস্ত ডেটা সোশ্যাল মিডিয়া এবং সমস্ত নিউজ চ্যানেলে অ্যাভেলেবেল সেই ডেটার বেস করেই এই ভিডিওটা বানানো। এসব কিছু শুরু হয় 2014 সালে, যখন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন বের করে রাজ্যের সরকারি স্কুলগুলোতে 24,640 জন শিক্ষক নিয়োগের জন্য, যার কারণে এরপর স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি-তে 23 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসে সেই বছর। এরপর এই এক্সামের রিক্রুটমেন্ট প্রসেস হয় 2016 সালে। ততদিন অবধি সব ঠিকই ছিল, বাট সমস্যা শুরু হয় এই এক্সামের রেজাল্টের সময়। কারণ রেজাল্টের সময় পরীক্ষার্থীরা শুধুমাত্র নিজের রোল নাম্বার দিয়ে নিজেরই রেজাল্ট দেখতে পাচ্ছিল, মানে সেই এক্সামে আর কে কত নম্বর পেলো বা সেই এক্সামের মেধা তালিকায় কার কার নাম এলো এসব কিছুই জানতে পারছিল না কেউ। আর সেই থেকে এই এক্সাম ঘিরে দুর্নীতির গন্ধ পাওয়া শুরু হয়। আর এর ওপরে যেখানে 24,640 জনকে রিক্রুট করার কথা হয়েছিল, সেখানে শোনা যায় 25,000-এরও বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল সে সময়, যার একটাই মানে দাঁড়াচ্ছিল যে এক্সামের রেজাল্ট আর অ্যাপয়েন্টমেন্টে কারচুপি করা হয়েছে। আর এই সব কারণেই কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল করা হলো এবং কোর্ট অর্ডার দিল যে এক্সামের মেরিট লিস্ট বের করতেই হবে। এর পরেও কেটে যায় অনেক কটা দিন, আর তারপরেও আমতা আমতা করে ফাইনালি সেই মেরিট লিস্ট বের হলো। আর যখন সেটা বের হলো, সেই লিস্ট দেখে সাধারণ মানুষের চক্ষু ছানা বড়া হয়ে যাওয়ার জোগাড়। কারণ সেই লিস্টে দেখা যায় যে কেউ কম নাম্বার পেয়েও সেই লিস্টের প্রথম দিকে রয়েছে তার নাম, এমনকি মেধা তালিকায় যাদের নাম পর্যন্ত নেই তারা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে। আর এরপর থেকেই আরো জোর কদমে শুরু হয় এই তদন্ত। এই স্ক্যামের বাকি পার্ট গুলো শোনার আগে আজকের ভিডিওর স্পন্সরের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, যার নাম লাইফস্টেপেক্স। আজকালকার দিনে কোনো ইনস্টিটিউট শুধু কোর্স করা কিংবা কোনো ইনস্টিটিউট শুধুমাত্র প্লেসমেন্টের উপরই ফোকাস করে, বাট এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেটা তোমার পছন্দ মতো কোর্স করানো থেকে শুরু করে তোমাকে বিভিন্ন কেরিয়ার অপশন সাজেস্ট করবে এবং তোমাকে তোমার ড্রিম জব পাওয়া অবধি পুরোটা সাহায্য করবে। আর এই সমস্যার সমাধান করেছে লাইফস্টেপেক্স। তুমি যদি একজন স্টুডেন্ট হও বা একজন ওয়ার্কিং প্রফেশনাল কিংবা একজন হাউসওয়াইফ, লাইফস্টেপেক্স তোমাকে তোমার ড্রিম জব পেতে সব রকম সাহায্য করবে। ফার্স্টে তোমার পছন্দ মতো কোর্স সিলেক্ট করতে হেল্প করবে তারা, দেন তোমাকে সমস্ত রকম ভাবে কোর্স কমপ্লিট করতেও গাইড করবে এবং কোর্স শেষ হলে তোমার সিভি বিল্ডিং করা এবং ইন্টারভিউর জন্য প্রিপেয়ারও করা হবে তোমাকে। এবং দেন লাইফস্টেপেক্স এর ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি কানেকশনের সাহায্যে তোমার পছন্দ মতো জব পেতেও সাহায্য করবে তারা, সেটা এই দেশের জব হোক বা যদি তোমাকে বিদেশে বা অন্য কোনো রাজ্যেও রিলোকেট করতে হয় তাহলে তারা সেখানেও তোমার
পাসপোর্ট ভিসা পেতেও হেল্প করবে এবং তোমাকে তোমার ড্রিম জব পেতে কমপ্লিট গাইড করবে তারা। তাই তোমার কাস্টমাইজড কোর্সের জন্য ফার্স্টেই তোমাকে লাইফস্টেপেক্স এর সাবস্ক্রিপশন পেজে তোমার পার্সোনালাইজ ডিটেইলস ফিল করতে হবে, যেমন নাম, ফোন নাম্বার থেকে শুরু করে তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, দেন তোমার ডিজায়ার্ড স্কিল চুজ করতে হবে। এছাড়া তোমার টার্গেট জব কি হবে, সেটা কোন দেশে চাও কিংবা কত টাকার প্যাকেজ চাও, সবকিছু ফিল করতে হবে সেখানে। কারণ এসব ডেটার উপর বেস করেই লাইফস্টেপেক্স তোমাকে তোমার কাস্টমাইজড কোর্সটা প্রোভাইড করতে পারবে। মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, সো এটা খুবই কেয়ারফুলি কমপ্লিট করো। বাট হ্যাঁ, এই সমস্ত প্রসেসটা কমপ্লিট করতে তোমার 12 থেকে 16 মাস টাইম লাগতে পারে, ডিপেন্ডিং অন দ্য কোর্স ইউ সিলেক্ট অ্যান্ড দ্য লোকেশন ইউ ডিসাইড। এটা কোনো গেট রিচ কুইক স্কিম নয়, তোমাকে একটা স্কিল শিখেই তোমার ড্রিম জব পেতে হবে। তাই যদি তুমিও এরকম দুর্নীতির বাজারে তোমার সিকিউর ফিউচারের জন্য কোর্স শিখে এলিজিবল হয়ে তোমার ড্রিম জব পেতে চাও, তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে লাইফস্টেপেক্স এর সাথে জুড়তে পারো। বাট জয়েন করার আগে নিজের তরফ থেকেও যথেষ্ট রিসার্চ এবং স্টুডেন্টদের রিভিউজ দেখে নিও। লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্ট। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও, যেখানে 2021 কলকাতা হাইকোর্টের তৎকালীন সিঙ্গেল ডিভিশন বেঞ্চের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সিবিআই কে এই তদন্তের নির্দেশ দেয় এবং এরপর প্রাথমিকভাবে 269টা প্রাইমারি স্কুল টিচারের বেআইনি নিয়োগের ওপর ফোকাস করা হয়, কারণ এরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পাস করেনি অথচ চাকরি পেয়েছিল। এছাড়াও সাদা খাতা জমা দিয়েও কিছুজন কিভাবে চাকরি পেয়েছে এসব নিয়েও তদন্ত চলছিল সেই সময়। একদিকে সিবিআই এসবের উপর তদন্ত করছিল, অন্যদিকে ইডি এই কেসের মানি লন্ডারিং এর মতন দিকগুলো দেখছিল। আর এই তদন্ত করতে গিয়ে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং এই নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের 22 জুলাই দক্ষিণ কলকাতার নাতলায় পার্থ চ্যাটার্জির বাড়িতে তল্লাশি চালায় ইডি এবং গভীর জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। He has arrested Partha Chatterjee in the money laundering case linked to the alleged SSC recruitment scam. This development comes hours after 20 crore rupees in cash were recovered from one of his aides. এরপর টালিগঞ্জে পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটেও হানা দিয়ে দুজনের বাড়ি মিলিয়ে নগদ 50 কোটি টাকা এবং 7 কেজিরও বেশি সোনা উদ্ধার করেন তারা। আর একসঙ্গে এত নগদ টাকা উদ্ধারের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য থেকে গোটা দেশ। আর এরপর সিবিআই আর ইডির তদন্তে একের পর উঠে আসে অনেক নাম, যাদের মধ্যে শান্তিপ্রসাদ সিনহা, প্রসন্ন রায়, তাপস মণ্ডল, গোপাল দলপতি, বিভাস অধিকারী, সুজয় বদ্র, একে কালীঘাটের কাকু, কুন্তল ঘোষ, সোমা চক্রবর্তী, পরেশ অধিকারী থেকে শুরু করে আরো অনেক নেতা মন্ত্রীও এই ঘটনার সাথে যুক্ত বলে জানা যায়। যার জেরেই 2024 18 এপ্রিল এসএসসি নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আদালতে প্রথম চার্জশিট জমা করে ইডি। 300 পাতার মূল সেই চার্জশিটে অভিযুক্তের সংখ্যা ছিল প্রায় 100 জনেরও বেশি। সেই অভিযুক্তের তালিকায় রয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মিডলম্যান প্রসন্ন রায় সহ 18 জন এবং 90টিরও বেশি সংস্থার নাম। ইডির মতে এই মামলায় একাদশ দ্বাদশের অযোগ্য প্রার্থীর সংখ্যা 1120 জনের কাছাকাছি এবং নবম দশমে সেই সংখ্যা 946 জনের কাছাকাছি ছিল। এই মামলায় একাধিক এজেন্ট এবং মিডলম্যান জড়িত রয়েছে বলে চার্জশিটে দাবি করা হয় এবং মূল চার্জশিটের পাশাপাশি 17,000-এরও বেশি পেজের নথি আদালতে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর 2024 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন এবং এই মামলায় প্রথমে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এরপর ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে। এরপর মামলা যায় সুপ্রিম কোর্টে, সেখান থেকে মামলাগুলো হাইকোর্টে আবারও ফেরত পাঠানো হয়। এরপর 22 এপ্রিল রায় ঘোষণা করেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ, যেখানে বলা হয় 2016 সালের এসএসসি নিয়োগে শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি তে নিয়োগের পুরো প্যানেল বাতিল করা হবে, অর্থাৎ 25,753 জন চাকরি হারাবে। এসএসসির প্যানেলের বাইরে কিংবা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সকলকেই 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সমেত তাদের সমস্ত স্যালারির টাকা ফেরত দিতে হবে। এই রায়ের পরেই প্রশ্ন ওঠে যে 5,000 জনের জন্য কেন 26,000 জন ভুগবে, কেন যোগ্য অযোগ্যদের আলাদা করা হলো না? এই প্রশ্নকে সামনে রেখেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 2024 24 এপ্রিল সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং পৃথকভাবে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ, এছাড়া চাকরিহারারা। এসএসসির দাবি অযোগ্য প্রার্থীর সংখ্যা ছিল 5,250 এবং সেখানেই আরো একটা প্রশ্ন আসে যে তাহলে কি বাকিরা যোগ্য? এরপর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে বাকিরা যে প্রত্যেকে যোগ্য সেই বিষয়ে নিশ্চিত নয় এবং এ ব্যাপারে পুরোপুরি শংসাপত্র দিতে পারবো না। তাহলে এখন প্রশ্ন ওঠে যে পারবেটাকে? এসএসসি এই প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর শিটের কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। আর তাই যেখানে এসএসসি বারবার যোগ্য অযোগ্যের লিস্ট দিতে ব্যর্থ হয় এবং কার্যত তাদের দুর্নীতি স্বীকার করে নেয়, সেই কারণে 2025 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই রায়কেই সম্মতি দেয় এবং সেই কারণে 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল। কলকাতা হাইকোর্টের রায়
বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এবং সেই সাথে জানানো হয় যে পুরো প্রক্রিয়াতে কারচুপি করা হয়েছে। সেই সঙ্গে রাজ্যের 26,000 চাকরি বাতিল করার পাশাপাশি জানানো হয় যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে 3 মাসের মধ্যেই। সুপ্রিম কোর্ট আরো জানায় যে দাগি চোর মানে যাদের প্যানেলে নাম না থাকলেও টাকা দিয়ে যোগ্যদের জায়গায় চাকরি পেয়েছে তাদের সমস্ত মাইনে ফেরত দিতে হবে। নতুন করে পরীক্ষায় বসতে পারবেন বাকি যোগ্য চাকরি প্রার্থীরা। ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে। এই ফ্রেশ সিলেকশন প্রসেসের কাজ 3 মাসের মধ্যে শেষ করতে হবে রাজ্যকে। কিন্তু প্রতিবন্ধীদের চাকরি থাকছে, সেক্ষেত্রে বিশেষভাবে সক্ষম সমাদাসের চাকরি বহাল থাকবে। আর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা আবার নতুন করে বয়সের উচ্চমান ছাড় দিয়ে পরীক্ষার সুযোগ পাবে। আর এর মধ্যে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবে এবং যারা অযোগ্য বলে চিহ্নিত নয় তাদের চাকরি গেলেও মাইনে আর ফেরত দিতে হবে না। মানে সরকারের তরফ থেকে কতটা গাফিলতি হলে এরকম একটা ব্লান্ডার হয় একবার ভাবুন যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিল না, মানে যারা চাকরির পরীক্ষা দিয়ে তাদের মেধায় চাকরি পেয়েছিল তারা কি দোষ করেছিল, যেখানে কিছু দুর্নীতিবাজ আর অযোগ্য মানুষের জন্য শাস্তি পেতে হলো এদের সকলকে। কারোর বাড়িতে বউ বাচ্চা আছে, কারোর বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, কিংবা কেউ নিজেই ক্যান্সারে আক্রান্ত, তাদের একমাত্র সম্বল ছিল এই চাকরি, যেটাও আর রইল না। তাহলে এরপর থেকে তাদের জীবন চলবে কিভাবে? তাদের কারোর হোম লোন রয়েছে, কিংবা কারোর কার লোন, কিংবা কারোর অন্যান্য ইএমআই, সেটা পরের মাস থেকে কিভাবে চলবে সেটাও তারা জানে না। আমি 2016 সালের এসএলএসটি জয়েনিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। কিংবা 10-12 বছর আগের মতো সমানভাবে তারাও কি নতুন করে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে? আর সেটা অনেকের ক্ষেত্রেই আর সম্ভব নয়, যার কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি গ্রাস করাটাও স্বাভাবিক। এবং সদ্য পাওয়া খবর অনুযায়ী প্রণব নাইয়া নামের একজন শিক্ষক, যার চাকরিও এই এসএসসি দুর্নীতির কারণেই চলে গিয়েছে, সে নিজের জীবন নিয়েছে। যেখানে এসবের প্রতিবাদ করতে গেলে সরকারের নির্দেশে পুলিশ এই শিক্ষকদের ওপরেই চোর ডাকাতের মতো লাঠি চালায় যেন তারা কোনো অপরাধ করে ফেলেছে। ওদিকে অভয়াকে যোগ্য বিচার পাইয়ে দিতে এখনো ব্যর্থ এই পুলিশ। যেই শিক্ষকের থেকে শিক্ষা পেয়েই তারাও হয়তো পুলিশের চাকরি পেয়েছে, সেই শিক্ষকেরই পেটে লাথি মারতেও দেখা যায় পুলিশকে। আসলে দোষটা আমাদেরই। আমরাই লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রীর আড়ালে ভুলে যাই যে রাজ্যে যদি শিক্ষা, চাকরি আর শিল্প থাকে তাহলে কাউকেই আর এই ভাতার আশায় বসে থাকতে হয় না মাসের পর মাস। যেখানে এসএসসির করায় দুর্নীতি বারবার প্রমাণিত হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী এসব কিছুর জন্যও অন্য বিরোধী দলদের দায়ী করে চলেছেন, কিংবা তার সমাবেশে বিভিন্ন মিসলিডিং কথাবার্তা বলছেন, অথবা কিছু কিছু খবরের চ্যানেল তো অযোগ্য প্রার্থীকে ডেকেই তার ইন্টারভিউ নিচ্ছেন, বা অন্যদিকে ধর্ম নিয়েও যুদ্ধ চলছে পুরো বাংলা জুড়ে, যার মধ্যে এই 26,000 মানুষের কথা আস্তে আস্তে ভুলতে বসেছে বাংলার মানুষ। আর আমরা আসলে ভুলেও যাই, যেভাবে অভয়াকে ভুলে গেছি। আর এই সুযোগ নিয়ে আজ 26,000, কাল আরো বেশি সংখ্যক মানুষের চাকরি গেলে আমরা খুব একটা অবাক হব না। তাহলে তোমার মতে গোটা দুর্নীতির জন্য দায়ী কে, সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি তুমি এই রাজ্যের চাকরির খারাপ অবস্থার পাশাপাশি এ রাজ্যের শিক্ষার খারাপ অবস্থাটাও দেখতে চাও, তাহলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।